ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে শিয়ান বাড়িতে আসলে তার মা তাকে কড়া ভাষায় জানিয়ে দেয় এখন থেকে তাকে বাড়িতেই থাকতে হবে, সে আর কোথাও যেতে পারবে না। এরপর শিয়ান যখন লেখালেখি করছিল তখন সে রাজ্যের সবচেয়ে বড় ঘন্টার আওয়াজ শুনতে পায়। এর মানে হলো মহারাজ আর বেঁচে নেই। এই ঘন্টার আওয়াজ শুনে শিয়ানের মাস্টার প্রচণ্ড খুশি হয়। শিয়ান তখনই রাজপ্রাসাদে যেতে চায়, তবে বাড়ির গার্ডেরা তাকে আটকে রাখে। শিয়ানের সেবক ঝাউকে গিয়ে জানায় যে শিয়ান বাড়ি থেকে বের হতে পারছে না। অন্যদিকে দেখা যায় ইয়ান অলরেডি রাজপ্রাসাদে আছে। তখন তার মাস্টার এসে বলে যে কোনো মূল্যে কিন্তু তোমাকে যুবরাজকে বাঁচাতে হবে, দরকার হলে তুমি মরে যাবে, তবে যুবরাজের যেন কিছু না হয়। ইয়ান বলে ঠিক আছে। সে বলে কিন্তু মার্কিউসের কি হবে? মাস্টার বলে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সানজি ব্যাটালিয়ন তাদেরকে বিদ্রোহী ঘোষণা করে দেবে। সানজি ব্যাটালিয়ন হলো মূলত মহারাজের নিজস্ব সেনাবাহিনী। এরপর ইয়ান একদিন আগের কথা মনে করে। সে চ্যানকে বলছিল, জানো, আগে আমি আমার মাস্টারকে অনেক সম্মান করতাম। আমি ভাবতাম মাস্টার একদিন পুরো রাজ্যের চেহারাই বদলে দেবে। তবে সেই মাস্টার এখন এসব কি শুরু করেছে? সে মার্কিউসকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাতে চাইছে, কারণ মার্কিউস নতুন ট্যাক্স পলিসিতে সম্মতি দেয়নি। কিন্তু তাতে কি হয়েছে? মার্কিউস রাজ্যের প্রতি লয়াল। সে আগেও রাজ্যকে বহুবার রক্ষা করেছে। তাকে এইভাবে বিদ্রোহী ঘোষণা করে মেরে ফেলার কি মানে হয়? এটা কি মাস্টার সত্যি রাজ্যের জন্য করছে, না নিজের জন্য করছে? চ্যান বলে কিন্তু আপনি তাকে কিভাবে বাঁচাবেন? আপনি বাঁচাতে গেলে তো আপনি মাস্টারের শত্রু হয়ে যাবেন, তখন তো আপনাকেও কেউ বাঁচাতে পারবে না। ইয়ান বলে এজন্যই এবার আমাকে মার্কিউসকেও বাঁচাতে হবে আর নিজেকেও বাঁচাতে হবে। বর্তমানে এরা দুজন দুই রাস্তায় চলে যায়। এদিকে ঝাও শিয়ানের বোন মানে ছোট চাচির সঙ্গে দেখা করে। সে তাকে পুরো বিষয় খুলে বলে আর বলে যে এখন শিয়ানকে রাজপ্রাসাদে যেতে হবে যে কোনো মূল্যে। আপনি ডাক্তার শাওকে এখানে ডেকে আনুন। এরপর শিয়ানের দাসী মিস্টার শাওকে ডেকে আনে যে শিয়ানের নতুন ভাগ্নে অনেক কান্নাকাটি করছে, কোনো ডাক্তার দিয়ে কাজ হচ্ছে না। এই সুযোগে শিয়ান বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে রাজপ্রাসাদে এসে পৌঁছায়। সবাই মহারাজকে সম্মান জানাচ্ছিল। এরপর যুবরাজ অজ্ঞান হয়ে শিয়ানের কোলে পড়ে যায়। শিয়ান ধীরে ধীরে তাকে সাইড হলে নিয়ে যেতে বলে। ইয়ানও সেখানে আসে। এখানে তারা কিছুক্ষণ থাকে। এরপর আবারও সবাই মেইন হলে মহারাজের জন্য কান্নাকাটি করছিল। অন্যদিকে দেখা যায় রাজপ্রাসাদে অলরেডি অ্যাটাক হয়ে গেছে। এর মধ্যেই মেইন হলে রাজকুমার লিয়ানের লোকেরা চলে আসে। রাজকুমার লিয়ান তখন বলতে থাকে, ছোট ভাই, অবশেষে আমার দিন এসেছে। এদিকে শিয়ানের বাবা প্রাসাদে আসে। সে সোজা রাজপ্রাসাদের ভেতরে যাচ্ছিল। এর মধ্যে সানজি ব্যাটালিয়ন এসে রাজকুমার লিয়ানের লোকেদের আটকে ফেলে। ওদিকে সানজি ব্যাটালিয়নের লোকেরা মার্কিউসের রাস্তা আটকে দাঁড়ায়। তারা বলতে থাকে, মহারাজ মারা যাওয়ার সাথে সাথেই আপনি সেনাবাহিনী নিয়ে রাজপ্রাসাদে চলে এসেছেন, আপনার উদ্দেশ্য কি? মার্কিউস বলে, আমি সিংহাসন বাঁচাতে এসেছি, আপনারা আমাকে আটকাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য কি? এদিকে রাজকুমার লিয়ান এসব দেখে ইয়ানের মাস্টারকে বলে, এইসব তোমার কাজ তাই না? ফুহাই বলে, তুমি সত্যিই ভেবেছিলে তোমার এইসব বাচ্চাদের প্ল্যান মানুষ বুঝতে পারবে না? অন্যদিকে সানজি ব্যাটালিয়নের সৈনিকরা মার্কিউসকে বিভিন্নভাবে আঘাত করতে শুরু করে। এদিকে লিয়ানের লোকেরা সবাই তলোয়ার নামিয়ে ফেলে। এটা দেখে সে ভীষণ রেগে যায়। সে তলোয়ার দিয়ে যুবরাজের ওপর আঘাত করতে চাইলে শিয়ান সামনে চলে আসে আর আঘাত তার গায়ে লেগে যায়। সে ঘুরে নিজের কবজিতে লাগানো একটা তীর তার দিকে ছুড়ে দেয়। লিয়ান সাথে সাথেই মারা যায়। শিয়ান কল্পনা করে ইয়ান তাকে বলেছিল, একমাত্র যদি তুমি তোমার জীবন বাজি রেখে যুবরাজকে বাঁচাতে পারো তাহলেই আমরা প্রমাণ করতে পারবো মার্কিউস কোনো প্রকার বিদ্রোহী নয়। বর্তমানে একজন সেনা এসে বলে মার্কিউস বিদ্রোহ করতে চেয়েছে। তখন যুবরাজ বলে ওঠে, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? এতক্ষণ আসলে যুবরাজ সেজেছিল অন্য একটা ছেলে। বর্তমানে যুবরাজ মহারানীর সাথে ভেতরে আসে। সে বলে, শিয়ান একটু আগে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, তার পরিবার বিদ্রোহ করতে চাইছে, এটা অসম্ভব। মহারানী বলে, ঘটনাটা সম্পূর্ণ আমাদের চোখের সামনেই ঘটেছে। মিস্টার ফুহাই, আপনি কিছু বলবেন না? ফুহাই বলে, এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি, মার্কিউস বিদ্রোহ করতে পারে না। এই কথা শুনে শিয়ান স্বস্তি পায় আর সাথে সাথেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর শিয়ানের বাবাকে বাড়িতে এনে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। রাত্রেবেলা শিয়ান ইয়ানের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, এই সব বিষয় তুমি তো আগেই জানতে, তোমার মাস্টার আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছে, তুমি তার ছাত্র হিসেবে তুমি কি এই বিষয়ে জানতে না? ইয়ান বলে, জানতাম বলেই মার্কিউসের সম্মান এখনো আছে। মার্কিউস বেঁচে আছে, তুমি বেঁচে আছো, তাই এখানে চিৎকার চেঁচামেচি না করে তোমার এখন ভাবা উচিত তুমি কিভাবে তোমার পরিবারের নাম বজায় রাখবে। যুবরাজ সিংহাসনে বসেছে, তাই এটাই তোমার সুযোগ। শিয়ান এরপর চলে যায়। পরদিন সকালে শিয়ান ঝাওয়ের সঙ্গে কথা বলতে আসে। সে বলে, জানো, ছোটবেলায় আমি বেশি মানুষের সঙ্গে কথা বলতাম না, একা একা থাকতাম, শুধুমাত্র মাস্টার আমার সঙ্গে কথা বলতো। একদিন আমাকে একটা সাপে কামড়েছিল।
মাস্টার এত ভয় পেয়ে গিয়েছিল, অথচ তাকে আমি গতকাল নিজের হাতে মেরে ফেলেছি। এরপর দেখা যায় সত্যিই গতকাল সে নিজে তার মাস্টারের উপর অ্যাটাক করেছে। পরে সে তার মাস্টারকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো সত্যিই আমাকে নিজের শিষ্য মনে করেছিলেন? তার মাস্টার বলে, এই অবস্থায় আমি তোমাকে মিথ্যা বলবো না। শুরু থেকেই তুমি শুধুমাত্র আমার কাছে একটা গুটি ছিলে, যাকে ব্যবহার করে আমি তোমার পরিবার শেষ করতে চেয়েছি। এরপরেই তার মাস্টার মারা যায়। বর্তমানে শিয়ান বলছিল, আমি ভেবেছিলাম পৃথিবীতে একমাত্র সেই আছে যে আমার ভালো চায়। আমি সত্যিই তাকে নিজের বাবার মতো মনে করতাম। যাও, তুমি কি আমার সঙ্গে একটু ড্রিঙ্ক করবে? যাও বলে, তুমি তো অসুস্থ। শিয়ান বলে, তাহলে তুমি ড্রিঙ্ক করো, আমি তোমাকে দেখি। এরপর ঝাও ড্রিঙ্ক করছিল আর শিয়ান চা খাচ্ছিল। সে মনে মনে বলছিল, ঝাও, তোমার কারণে আমি আমার পরিবারকে বাঁচাতে পেরেছি। তুমি চিন্তা করো না, আমি সারা জীবন তোমাকে প্রোটেকশন দিয়ে যাব। তখন ঝাও ঘুমিয়ে পড়লে শিয়ান একটা জামা এনে তার গায়ের উপর দিয়ে দেয়। পরে সে চলে যায়। পরদিন সবাই রাজ দরবারে আসে। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে শোনানো হয় নতুন রাজা সিংহাসনে বসেছে, প্রত্যেকেরই পদোন্নতি হয়েছে। এখন ইয়ান প্রধান উপদেষ্টা আর ইয়ানের মাস্টার প্রধানমন্ত্রী, আর শিয়ানকে রাজপ্রাসাদের অভ্যন্তরীণ কারাগার পেনাল কোর্টের কমান্ডার ঘোষণা করে দেওয়া হয়েছে। এরপর ফুহাই আর ইয়ান কথা বলছিল। ফুহাই বলতে থাকে, গতকাল তোমার প্ল্যানটা সত্যিই ভালো ছিল। যেভাবে তুমি যুবরাজকে বদলে দিয়েছো সেটা তো আমি ভাবতেই পারিনি। মার্কিউস ক্ষমতা থেকে না সরলেও সে মারাত্মক অসুস্থ, অনেকদিন সে উঠেই দাঁড়াতে পারবে না। বোঝাই যাচ্ছে এই বিষয়ে সে খুশি ছিল। এরপর সে বলে, ইয়ান, এবার তোমাকে বিয়ে করতে হবে যাতে কেউ তোমার দেখাশোনা করতে পারে। অন্যদিকে প্যানাল কোর্টে ডেপুটি কমান্ডার আসলে সে বলতে থাকে, কিসের গন্ধ? তার লোক বলে, নতুন কমান্ডার এসেছে, সে এসব রক্তের গন্ধ সহ্য করতে পারে না, তাই কিছু সুগন্ধি জ্বালানো হয়েছে। শিয়ান সেখানে আসলে ডেপুটি কমান্ডার বলে, আপনার যদি গন্ধ ভালো না লাগে তাহলে বাড়িতে থাকুন, এইসব জায়গায় আসার কি দরকার? শিয়ান বলে, এক কাজ করো, আমার অফিসটা উপর তলায় নিয়ে যাও। এরপর শিয়ান চলে আসে। এদিকে বাড়িতে ইয়ানের মা ইয়ানের জন্য অনেকগুলো সম্বন্ধ এসেছে সে বিষয়ে বলছিল। একটু পরে ইয়ান তার সেবককে আগামীকাল ঝাওকে টেম্পলে ডাকতে বলে। পরদিন ইয়ান টেম্পলে আসে। সেখানে ঝাও দাঁড়িয়েছিল। প্রথমে ইয়ান রাজ দরবারের ব্যাপারে অনেক কিছুই বলে। একটু পর সে বলে, তুমি ওই দিন শিয়ানকে খবরটা দেওয়ার জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে রাজধানীতে ফিরে এসেছো কেন? ঝাও বলে, কারণ ও আমার বন্ধু, আমি ওকে কখনোই বিপদে দেখতে চাই না। ইয়ান বলে, শুধুমাত্র বন্ধু? সে বলে, হ্যাঁ। ইয়ান তখন সামনে এসে বলে, আমিও যদি কখনো বিপদে পড়ি তুমি কি আমাকেও বাঁচাতে আসবে? সে বলে, অবশ্যই। ইয়ান বলে, তার মানে আমিও বন্ধু? তুমি জানো গত কয়েকদিন ধরে আমার জন্য অনেকগুলো সম্বন্ধ আসছে, বাড়ি থেকেও বিয়ের জন্য প্রেশার দেওয়া হচ্ছে। ঝাও বলে, আপনি এখন উপদেষ্টা, রাজ্যের মেয়েরা আপনাকে বিয়ে করতে চাইবে, এটাই তো স্বাভাবিক। ইয়ান বলে, তাই নাকি? তাহলে তুমি? ঝাও অবাক হয়ে গেলে ইয়ান তার হাত ধরে বলে, আমি শুধুমাত্র তোমার বন্ধু হতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। ঝাও এই কথা শুনে হকচকিয়ে যায়। সে বলে, আপনি আমাকে এগুলো বলার জন্য ডেকে এনেছেন? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কখনোই বিয়ে করব না। আপনি এগুলো বলবেন জানলে আমি আসতামই না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তবে ইয়ানকে দেখলেই বোঝা যায় সে এত সহজে হার মানবে না। বাড়িতে এসে ঝাও চিংপুকে সবকিছু জানায় আর বলে, আমি কখনোই ওনাকে বিয়ে করব না। পুরুষ মানুষের স্ট্যাটাস যত বেশি হয় সে তত বিয়ে করে। আমি মায়ের মতো ভুল কখনোই করব না, আমি বিয়েই করব না, শানসি চলে যাব। এই কথা তার মায়ের দাসী শুনে ফেলে। একটু পরে সে একটা বক্স নিয়ে আসে। পরে ঝাও বক্স খুলে জিজ্ঞেস করে যে এটা কি। দাসী বলে, আপনার কামিং অফ এজ অনুষ্ঠানের পর থেকেই ম্যাডাম নিজের হাতে আপনার জন্য বিয়ের পোশাক সেলাই করেছে। সেখানে তার মায়ের লেখা একটা চিঠি ছিল, যেটা তার মা শেষ সময় লিখেছিল। ঝাও, তুমি অনেক চালাক একটা মেয়ে, তবে আমি কোনো ভালো মা নই। আমি জীবনে অনেক ভুল করেছি। প্রথম ভুল তোমার বাবাকে বিয়ে করা, দ্বিতীয় ভুল তোমাকে নিজের থেকে আলাদা করে দেয়া। আমি জানি না তুমি ভবিষ্যতে বিয়ে করবে কি করবে না, তবে এই বিয়ের পোশাকটা তুমি আমার স্মৃতি হিসেবে রেখে দিতে পারো। আমি চাই তুমি স্বাধীনভাবে থাকো, নিজের নামে ব্যবসা দাঁড় করাও, নিজের টাকা আলাদা জমাও, আমার মতো হইও না। ঝাও অনেক কান্না করে। এরপর 3 বছর পরে সিন দেখানো হয়। ঝাও এখন তংজ শহরে তার নানু বাড়িতেই আছে। সে ঘরে বসেছিল। তখন ইয়াও এসে বলে, তুমি নাকি শানসি যাচ্ছ, তোমার ব্যাপারটা কি আমাকে বলো তো? তুমি কি বিয়ে না করার প্ল্যান করছো নাকি? আমি জানি তুমি ফুফুর কারণে বিয়ের ব্যাপারটাকে ভয় পাচ্ছ, তবে তুমি যদি কোনো ছেলেকে ভরসা করতে না পারো তাহলে আমাকে বিয়ে করে নাও। এমনিতেও তো নানু তোমাকে আমাদের বাড়িতেই রেখে দিতে চায়। ঝাও বলে, তুমি কি আমাকে পছন্দ করো? সে বলে, আমার তোমাকে নিয়ে চিন্তা হয়, আর আমি চাই না তুমি বিয়ে ছাড়া থাকো। তখনই ইয়াওয়ের মা চলে আসায় ইয়াও সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ান জানতে পারে ঝাও শানসি শহরে যাচ্ছে,
তাই সে তাড়াতাড়ি তাকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। পরদিন ঝাও জিনিসপত্র গোছাচ্ছিল, তখন ইয়ান সেখানে আসে। সে বলে, তুমি আমাকে এই উত্তর দিচ্ছ? তুমি কি আমার ব্যাপারটা একটুও ভেবেও দেখবে না? কোনো কিছু না বলেই শানসি চলে যাচ্ছ। ঝাও বলে, আপনাকে কে বলল যে আমি শানসি যাচ্ছি? আমি তো আঙ্কেলকে পাঠাচ্ছি। ইয়ান এতে অনেকটা লজ্জা পেয়ে যায়। সামনে গিয়ে তখন সে চা খেতে শুরু করে। কাজ শেষ করে ঝাও বলে, আমি কি বাড়ি থেকে কাউকে ডেকে আনবো? সে বলে, কাউকে লাগবে না, আমি তোমার সঙ্গে কথা বলতেই এসেছি। তুমি আমার ব্যাপারটা ভেবে দেখেছো? সে বলে, ভাবার কি আছে, আমি তো আপনাকে না বলেই দিয়েছি। সে বলে, ঝাও তুমি একেবারেই কথা শোনো না। তুমি আমার সঙ্গে রাজধানীতে ফিরে চলো, সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, পরে আমি দেখব কিভাবে তুমি কথা না শুনে থাকো। তখনই ঝাওয়ের মায়ের দাসী এসে বলে, আমি আপনার মায়ের ঘরে এই বক্সটা পেলাম, যেখানে একটা ঋণ নেয়ার এগ্রিমেন্ট ছিল। ঝাওয়ের দাদির কাছে ঝাওয়ের মা 20,000 রূপার মুদ্রা পায়। ঝাও বলে, এত টাকা? ইয়ান বলে, গতকাল দেখলাম তোমার বাবা তোমার ছোট বোনকে নিয়ে তোমার দাদা বাড়িতে গেছে। ঝাও বুঝতে পারে তার দাদি হয়তো এখনও তাদের টাকা পয়সা হাতিয়ে নেয়ার প্ল্যান করছে। এরপর ঝাও তার নানুকে বলে, এবার তাকে তার দাদু বাড়িতে যেতে হবে। সে ওই টাকার এগ্রিমেন্টটাও দেখায়। তার নানু বলে, তুমি সবই বোঝো, তাই তোমার যদি মনে হয় তোমার এটা করা উচিত, তাহলে আমি তোমাকে আটকাবো না। তবে মনে রাখবে, যে কোনো সময় তুমি এখানে ফিরে আসতে পারবে, এটা তোমার বাড়ি। এরপর শিয়ান ঝাওদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখন তার সেবক এসে বলে, ঝাও ম্যাডাম এসেছে। তবে এসেই সে তার দাদু বাড়িতে চলে গেছে। এরপরে সে সরাসরি ঝাওয়ের দাদু বাড়িতেই আসে। ঝাও তাকে জিজ্ঞেস করে, তুমি কেন পেনাল কোর্টে জয়েন হয়েছো? সে বলে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, আমার পরিবারকে বাঁচাতে হলে আমাকে স্ট্রং হতে হবে। পরে সে তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে, এটা তোমার জন্য, ভালো লাগলে পরতে পারো, খারাপ লাগলে ফেলে দিতে পারো। এই বলে সে চলে যায়। পরে ঝাও তার দাদুর সঙ্গে ছিল। হঠাৎ করেই সে বলে, আমার আপনার সঙ্গে কিছু কথা আলোচনা করার আছে। 20 বছর আগে আপনি আমার মায়ের কাছ থেকে 20,000 রূপার মুদ্রা ধার নিয়েছিলেন, সেগুলো কবে ফেরত দেবেন? তার দাদু সরাসরি না করে দেয় যে এমন কোনো ঘটনাই ঘটেনি। একটু পর সে তার মেজো ছেলে দেওয়ানকে ডেকে তার সঙ্গে কথা বলতে আসে। পরে সে তাকে বলে, 20 বছর আগে ঝাওয়ের মায়ের কাছ থেকে যে টাকা এনেছিলাম, সেটা এখন ঝাও ফেরত চাইছে। আমি তো সরাসরি না করে দিয়েছি, এ বিষয়ে আমি কিছু জানি না, কিন্তু ওই সময়ের একটা এগ্রিমেন্ট ছিল। 20 বছর হয়ে গেছে, আমার মনে হয় না তারা সেটা খুঁজে পাবে। দেওয়ান বলে, এই বিষয়ে জানাজানি হলে আমার মান সম্মানের কিছুই থাকবে না। তখনই লিন আর তার মা আসে। তারা যৌতুক নিয়ে কথা বলতে চাইছিল, যে তারা আসলে কি কি দেবে। তখনই একজন সেবিকা এসে বলে, লিনের হবু শাশুড়ি এসেছে। এর মধ্যেই আরেকজন সেবিকা এসে ঝাওয়ের দাদির কানে কানে বলে, ইয়াও এসেছে এবং সে এখনই তার সঙ্গে কথা বলতে চায়। যেটা শুনে ঝাওয়ের দাদি সেখানে চলে যায়। লিনের বাবা ওই লিস্ট নিয়ে বলে, এখানে কিছু ভুল হিসাব হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। ঝাওয়ের দাদি ইয়াওয়ের সঙ্গে কথা বলতে আসলে ইয়াও তাকে ওই এগ্রিমেন্ট দেখায়। দাদি বলে, এটা আবার কি? আমি তো চিনি না, এমন কোনো কিছুই আমি কখনোই দেখিনি। অন্যদিকে লিনের হবু শাশুড়ি বলতে থাকে, বাকিরা কোথায়? লিনের মা বলতে থাকে, তারা খুব শীঘ্রই চলে আসবে। ইয়াও বলতে থাকে, আমি জানতাম না আপনাদের পরিবার এরকম। এই এগ্রিমেন্টে সবকিছু স্পষ্ট লেখা আছে, তারপরও আপনি কোনো কিছু স্বীকার করতে চাইছেন না। তাহলে আমি ম্যাজিস্ট্রেট অফিসে যাচ্ছি। দাদি তখন তাকে ডাক দিয়ে বলে, তুমি এত অল্প বয়সী একটা ছেলে, টাকার জন্য এত অ্যাগ্রেসিভ কেন হচ্ছ? সে বলে, টাকার জন্য আমি অ্যাগ্রেসিভ হচ্ছি না। ফুফুর জন্য 20,000 টাকা না, আমি 1 লাখ স্বর্ণ মুদ্রাও দিতে রাজি আছি। তবে এখন ফুফু বেঁচে নেই, আর আমার ফুফু কিভাবে মারা গেছে আমি ভুলিনি। ঝাওয়ের দাদি তখন তার মেজো ছেলেকে গিয়ে ডাকতে বলে। এরপর লিনের বাবা যৌতুকের সেই লিস্ট নিয়ে আসে। লিনের হবু শাশুড়ি লিস্ট দেখে চুপচাপ হয়ে গেলে তারা জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, কিছুই হয়নি, কোনোদিন কাউকে এত কম যৌতুক দিতে দেখিনি তো, তাই। আসলে লিস্টে লেখা ছিল 2,000 রূপার মুদ্রা। এরপর সে চলে যায়। এরা বলতে থাকে, 20,000 রূপার মুদ্রাও নাকি ওনার কাছে কম। তখন লিনের বাবা বলে, 20,000 না, ওখানে 2,000 দেয়া। লিন কান্না করতে শুরু করে। সে বলে, তুমি আমার টাকা কি করেছো? সে বলে, কি আর করব, ঋণ পরিশোধ করেছি। আর তোমার টাকা কি? বাড়ির টাকা। এরপর দেখা যায় ইয়ান, তার মাস্টার এবং অনেকগুলো লোক একসঙ্গে বসেছিল। হঠাৎ করে তার মাস্টার বলে, তোমার জন্য আমার কাছে একটা মেয়ে আছে, নাম হলো চিনলান, আমার স্ত্রী আপন বোনের মেয়ে। সামনে একটা স্প্রিং আউটিংয়ের অনুষ্ঠান রয়েছে, সেখানেই আমি তোমাদের দুজনের পরিচয় করিয়ে দেব। ইয়ান এতে রাজি হয়ে যায়। বাড়িতে ইয়ান তার ছোট বোন শিকে ডাকে। সে বলে, তোমার বন্ধু চিনলান, তাই আমি জানতে চাই সে কি ধরনের মেয়ে। শি বলে, ও খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মনে যা থাকে তা সব বলে দেয়। ওর মার্শাল আর্ট খুবই পছন্দ, কোনো কম্পিটিশনেই ও হারতে চায় না।
তবে কেউ যদি ইচ্ছে করে ওকে জেতায় তখন ও ভীষণ রেগে যায়। এরপর লিন তার দাদিকে দেখায় তার হবু স্বামী সু তাকে স্প্রিং আউটিংয়ের জন্য একটা নিমন্ত্রণ পাঠিয়েছে। একটু পরে ঝাওয়ের কাছেও একটা নিমন্ত্রণ আসে, যেখানে ঝাও লানকে নিয়ে যেতে চায়। এরপর তারা স্প্রিং আউটিংয়ে আসে। এখানে সু লিনের সামনেই লানের সঙ্গে ফ্লার্ট করতে থাকে, যেটা লিনের একদমই পছন্দ হয় না। অন্যদিকে ওয়ান শুও ঝাওয়ের সঙ্গে কথা বলছিল। তখনই সেখানে একটা ঘোড়া আসে। এরপর সেখানে চিং আসলে ওয়ান শু বলে চিংয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। চিং এদের দুজনকেই সম্মান জানায়। ঝাও তাদেরকে কথা বলতে বলে ঘোড়ায় চড়ে বসে। অন্যদিকে লিন লানকে এনে বকা দিয়ে বলতে থাকে, তুমি শু ভাইয়াকে সিডিউস করতে চাইছো? লান বলে, আমি আবার কখন কি করলাম? আমি তো কথাই বললাম না। তখন শু এসে লিনকে নিয়ে যায়। লান কান্না শুরু করলে তার পাশে জিলিকে দেখতে পায়। অন্যদিকে ভেতরে ইয়ান বলতে থাকে, শুনেছি এই অনুষ্ঠানে নাকি ছেলে মেয়েদের সঙ্গে কম্পিটিশন রাখা হয়েছে, এটা একটু আনফেয়ার মনে হচ্ছে। তখনই চিনলান সেখানে আসে। সে বলে, কেন আনফেয়ার মনে হচ্ছে? আপনার কি মনে হয় ছেলেদের সঙ্গে মেয়েরা পারবে না? সে ফুহাই আর তার খালাকে সম্মান জানায়। এদিকে ঝাও এখনও ঘোড়া নিয়ে দৌড়াচ্ছিল, তবে হঠাৎ করেই ঘোড়াটা সবার মাঝখানে চলে আসে। এসেই অনেক লাফালাফি শুরু করে। সবাই তাকে দেখতে থাকে। ঝাও তখন সেটাকে শান্ত করে। এরপর ঘোড়াটাকে কতক্ষণ বকা দেয়। পরে সে সামনে তাকিয়ে ইয়ান আর চিনলানকে দেখে বুঝে যায় যে এখানে মূলত বিয়ের সম্বন্ধের জন্য তারা একত্র হয়েছে। সে রাগ করে চলে আসে। মাস্টার বলে, এই ঘোড়াটা তো তোমার। ইয়ান বলে, হ্যাঁ আমারই। জানি না মিস ঝাওয়ের কাছে কিভাবে গেল। এরপর ঝাও এক জায়গায় এসে বলতে থাকে, তংজো শহরে আমাকে বলল আমাকে নাকি খুব ভালোবাসে, বিয়ে করতে চায়। এর মধ্যেই অন্য একটা মেয়েকে দেখতে চলে এসেছে। পুরুষ মানুষ। তখন লান আসে। তারা চলে যাবে, তখন চিনলান বলে, তুমি অনেক সুন্দর ঘোড়া চালাও, চলো আমরা একসঙ্গে কম্পিটিশন করি। তবে ঝাও না করে দেয়। সে বলে, তুমি কি ভয় পাচ্ছ নাকি? দেখে তো মনে হয় তুমি স্বাধীন, তাহলে কি হেরে যাওয়ার ভয় করছো? সে কোনোভাবে পুরস্কারের কথা বলে তাকে রাজি করিয়ে নেয়। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায়। ইয়ানের বিপক্ষে বাকিরা খেলবে। প্রথমে দুজন ইয়ানের কাছে হেরে যায়। পরে শি আসে তার সঙ্গে খেলতে, তবে সেও হেরে যায়। পরে চিনলান তার সঙ্গে কম্পিটিশনে নামে, কিন্তু এইবার ইয়ান মাত্র একটা তীর নিশানায় লাগাতে পারে। বোঝাই যায় সে ইচ্ছে করে তীর লাগাচ্ছে না। ঝাও বলে, মনে হচ্ছে তোমার ভাই ইচ্ছে করে তাকে জেতাতে চাইছে। শি বলে, কিন্তু আমি ভাইয়াকে বলেছি যে চিনলানের এই জিনিসগুলো একদমই পছন্দ না, তারপরও ও কেন এটা করলো? পরে চিনলান ইয়ানকে বলে, আমি আর খেলবো না, আপনি ইচ্ছে করে আমাকে জিতিয়ে দিচ্ছেন, মানে আপনার আমার যোগ্যতা নিয়ে সন্দেহ আছে, তাহলে আর আমার খেলার প্রয়োজন কি? এরপর সে ফিরে আসে। ঝাও বলে, তোমরা চিন্তা করো না, আমি যাচ্ছি। ঝাও ইয়ানকে বলে, আপনি কি আমাকেও ইচ্ছে করে জিতিয়ে দেবেন নাকি? সে বলে, তুমি তো নিজের লোক, তোমার সঙ্গে নাটক করার কি দরকার? এরপর এদের কম্পিটিশন শুরু হয়, যেখানে প্রথম রাউন্ড ড্র হয়। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়, যেখানেও ড্র হয়। একজনেরও একটা তীরও মিস হয় না। এরপর এরা দুজন রেস্ট করতে আসে। ইয়ান বলে, মাস্টার ওই মেয়েটাকে আমার কাছে বিয়ে দিতে চায়, আমি সরাসরি তাকে না করতে পারছি না, তাই আমি এই পথ বেছে নিয়েছি। তুমি কি আমার ব্যাপারটা ভেবে নিয়েছো? ঝাও বলে, আমি কিছু ভাবতে চাই না, আমি আপনার বউ কেন হব? আমার তো নামেরও প্রয়োজন নেই, আর আমার টাকারও অভাব নেই, তাহলে আপনাকে বিয়ে করে আমার লাভ কি? আপনারও আমাকে বিয়ে করলে কোনো লাভ হবে না। ইয়ান বলে, তুমি ভুল, আমার তোমাকে বিয়ে করলে লাভ আছে, কারণ তুমি ধনী, আবার আমি তোমাকে পছন্দ করি, আর হয়তো তুমিও আমাকে পছন্দ করো। এরপর 3 নম্বর রাউন্ডে ঝাও জিতে যায়। ওপর থেকে দূরবীনের সাহায্যে শিয়ান এগুলো দেখছিল। এরপরেই সেখানে অ্যাটাক করতে বলে। এখানে তার লোকেরা একজন অফিসিয়ালকে ধরে। শিয়ানের এন্ট্রি এখানে দেখার মতো ছিল। সে যখন ওই অফিসিয়ালকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, তখন চিনলান এসে তাকে আটকায়। সে বলে, তুমি এভাবে করে এখান থেকে কাউকে নিয়ে যেতে পারবে না। সে বলে, তুমি কে? চিনলান বলে, আমি আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক। শিয়ান বলে, তুমিও যাবে নাকি জেলখানায়? চিনলান তলোয়ার ঠেকিয়ে বলে, তোমার যদি এতই ক্ষমতা, তাহলে চলো আমরা একসঙ্গে ফাইট করি, দেখি কে জেতে। শিয়ান বলে, আমাদের পেনাল কোড কখনো ফাইট করে না, হয় ধরে নয়তো মারে। এই বলে সে চলে যায়। শি এসে চিনলানকে বলে, তুমি এরকম কেন করছো? তুমি শিয়ানের ব্যাপারে জানো না? ও যাকে টার্গেট করে তাকে ধরেই ছাড়ে। এরপর বাড়ির সিন দেখানো হয়। শু লানের জন্য একটা হেয়ার পিন পাঠিয়েছে। সে তার দাসীকে সেটা লুকিয়ে ফেলতে বলে, কারণ মানুষ জানাজানি হলেও সবাই বলবে যে লান হয়তো লিনের ফিয়ন্সেকে পটাতে চাইছে। পরদিন ঝাও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা ছেলে তাকে ডাক দেয়। সে পরিচয় দেয় তার নাম জেন। গতকাল স্প্রিং আউটিংয়ে সে তাকে দেখেছে। এখন সে তার সঙ্গে একটা কম্পিটিশন করতে চায়। ঝাও বলে, কোনো প্রয়োজন নেই।
ঝ্যান তখন তার হাত ধরতে চাইলে ঝাও তাকে পুরোপুরিভাবে না করে দিয়ে চলে আসে। এরপর ইয়ানকে দেখানো হয় যে কিনা তার মাস্টারের বাড়িতে ছিল। সে বলছিল চিনলানের সঙ্গে আমাকে মানাবে না, কারণ আমার আগে একবার বিয়ে হয়েছিল। ফুহাই বলে চিনলানেরও বিয়ে ঠিক হয়েছিল, তবে বিয়ের আগেই তার ফিয়ন্সি অসুখে মারা যায়। ইয়ান বলে সত্যি কথা বলতে আমি বিয়েই করতে চাই না, তবে যদি বিয়ে করতেই হয় তাহলে একটা শান্ত চুপচাপ ভদ্র মেয়েকে বিয়ে করতে চাই। এরপর সে চলে যায়। ফুহাইয়ের স্ত্রী বলতে থাকে মনে হচ্ছে ইয়ানের মনটা অনেক খারাপ। ফুহাই বলে ওর কথা তুমি বিশ্বাস করো, এই সম্বন্ধ আগে থেকেই ওর পছন্দ না। এই কারণেই ইচ্ছে করে ও চিনলানকে রাগিয়ে দিচ্ছিল যাতে সে নিজে থেকেই বিয়ে ভেঙে দেয়। এখন আবার বলছে শান্ত ভদ্র মেয়ে বিয়ে করতে চায়, মানে সে বলতে চাইছে আমরা তার জন্য সম্বন্ধ নিয়েছি ভুল। বাড়িতে চিংয়ের দাদি বলতে থাকে এবার তোমার আর ওয়ানশুর বিয়েটা ঠিক করতে হবে। তবে চিং বলে যে এখন তার হানলিন একাডেমির একটা কাজ যেতে হবে, সে অন্য একটা শহরে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের বিয়েটা আবারও পিছিয়ে যায়। এদিকে শিয়ান অফিসে আসলে একজন তাকে বলে চিনলান তাকে একটা রেস্টুরেন্টে ডেকেছে। পরের সিনেই একজন সেবক চিনলানকে বলে মাস্টার শিয়ান বলেছে আপনাকে অন্য কাজে মনোযোগ দিতে। চিনলান বলতে থাকে এমন ছেলে আমি এই প্রথম দেখেছি, ও ভীষণ ইন্টারেস্টিং। এদিকে ইয়ান জানতে পারে জেন ঝাওকে বিয়ের জন্য প্রস্তাব পাঠাবে। সে বলতে থাকে ও ঝাওকে বিয়ে করবে, ওর সেই যোগ্যতা আছে। পরদিন সকালে দেখা যায় জেন তার দাদিকে নিয়ে ঝাওদের বাড়িতে পৌঁছে গেছে। ঝাওয়ের দাদি জেনকে বাইরে থেকে ঘুরিয়ে আনতে বলে। বাইরে আসলে ঝাওয়ের তার ব্যবহারে মেজাজ খারাপ হয়ে যায়, তাই সে তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তবে তখনই সে দেখতে পায় তার বাবার সঙ্গে ইয়ান বাড়িতে এসেছে। তাই সে জেনকে বলে চলো আমি তোমার পোশাক পরিবর্তন করার ব্যবস্থা করি। তবে আলাদাই সে তাকে চাকু দিয়ে ভয় দেখায় আর এখনই বাড়ি থেকে চলে যেতে বলে। তখন একজন সেবক এসে বলে তার বাবা তাকে ইয়ান মাস্টারের সঙ্গে দেখা করতে বলেছে। ঝাও বলে দেয় গিয়ে বলুন আমি কাজ করছি, আমি তাদের খাবারের ব্যবস্থা করছি। সেবক এই কথা ঝাওয়ের বাবাকে বললে সে বলতে থাকে আমার মেয়েটা একটু বেশি বেয়াদব, আপনি রাগ করবেন না, আপনি বলুন আপনার কি ধরনের খাবার পছন্দ। ইয়ান বলে আমার কি ধরনের খাবার পছন্দ আপনার মেয়ে তা জানে। অন্যদিকে বাড়ির মহিলারাও সবাই জানতে পারে যে ইয়ান এসেছে আর খাবারের ব্যবস্থা করছে ঝাও। এটা শুনে তারা অনেক অবাক হয়। লিন বলে ইয়ানের কাছে বলতে গেলে আমরা দাসী, ঝাওয়ের একটু ভুল হলেই দেখবে ও কেমন বকা খায়। একটু পরে ইয়ানের কাছে ঝাওয়ের মেজো চাচাও আসে। অন্যদিকে ঝাও ইচ্ছে মতো ঝাল দিয়ে রান্না করে। ইয়ান খেয়ে বলে ভালো হয়েছে, তবে এরা দুজন খেয়ে বুঝতে পারে যে আসলে কেমন হয়েছে। এদিকে কথায় কথায় ঝাওয়ের বাবা বলতে থাকে আজ অনেক রাত হয়ে গেছে, আপনি না হয় আজকের রাতটা এখানে থেকে যান। তবে এরপর তারা দুই ভাই ভয় পেতে থাকে। ইয়ান বলে এটা খারাপ হয় না। ঝাওয়ের চাচা তখন তাদেরকে একটা আলাদা প্যাভিলিয়ন ইয়ানের থাকার জন্য তৈরি করতে বলে। ঝাও যখন জানতে পারে ইয়ান তাদের বাড়িতে থাকছে, সে তখন ঘুরে নিজের ঘরে যেতে চায়। তবে ওই সময় সে শুনতে পায় তার মেজো চাচা আর দাদি কথা বলছে, যেখানে সে শুনতে পায় তার দাদি তার চাচাকে বলছে তুমি কি আবারও কারো কাছ থেকে টাকা খাওয়ার প্ল্যান করছো নাকি? তুমি ভুলে যেও না, তোমার এই অভ্যাসের কারণে আমরা কিন্তু কয়েকবারই ফেসে যাচ্ছিলাম। ঝাওয়ের চাচা ঝাওয়ের ছায়া দেখে বলে ওঠে ওখানে কে? এটা শুনে ঝাও পালাতে শুরু করে। তার চাচাও তার পেছনে আসে। ঝাও দৌড়ে দৌড়ে ইয়ানের ঘরে চলে আসে। প্রথমে ইয়ান তার মুখ চেপে ধরে, পরে জিজ্ঞেস করে কি হয়েছে। ঝাও বলে এমনি, আমি এমন কিছু শুনেছি যা আমার শোনা উচিত হয়নি। ঝাও চলে যেতে চাইলে ইয়ান বলে আমি তোমার সঙ্গে কথা বলার জন্যই এখানে আছি। আমি মাস্টারকে বলে দিয়েছি এরপর থেকে সে আর কখনোই আমার জন্য মেয়ে দেখবে না। ঝাও তুমি কি আমাকে বিয়ে করবে? আমি জানি তুমি কি নিয়ে ভাবছো, তবে আমি তোমাকে কথা দিতে পারি আমার সঙ্গে তুমি ভালো থাকবে। আমরা সকল সমস্যা কথা বলেই সমাধান করব। ঝাও এরপর রাজি হয়ে যায়। ইয়ান এতে ভীষণ খুশি হয়। সে সাথে সাথেই ঝাওকে একটা কিস করে। ওই সময় লিন বারান্দা দিয়ে আসছিল, আসলে সে তার হেয়ার পিন খুঁজছিল। তখনই তারা ইয়ানের ঘর থেকে ঝাওকে বেরিয়ে যেতে দেখে। এরপর বলতে থাকে এজন্যই তো বলি ঝাওয়ের এত দেমাগ কিসের, আসলে ইয়ানের সঙ্গে তার সিক্রেট অ্যাফেয়ার চলছে। পরদিন লিন তার মা আর দাদিকে এই বিষয়ে জানায়। লিনের মা বলতে থাকে তারা লুকিয়ে দেখা করছে, মানে ইয়ান ঝাওকে পরিচয় দিতে চায় না। লিন হেসে বলে তার মানে ঝাও একটা মিস্ট্রেস। লিনের দাদি তাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় এই বিষয়ে যেন কেউ জানতে না পারে, কারণ ইয়ানের রেপুটেশন নষ্ট হলে সে তাদেরকে ছাড়বে না। তবে লিন এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। সে তার দাসীকে কানে কানে কিছু একটা বলে। এরপর ইয়ান যখন বাড়িতে ছিল তখন সে বাইরে থেকে শুনতে পায় তার মা আর তার বোন কথা বলছে, যেখানে তারা বলছিল তারা শুনতে পেয়েছে গতরাতে জেন ঝাওদের বাড়িতে ছিল আর রাতে তারা একসঙ্গে দেখাও করেছে। তখনই ইয়ান ভেতরে এসে বলতে থাকে
এভাবে একটা মেয়ের নামে এসব কি বলছেন আপনি? এতে তো তার রেপুটেশন খারাপ হয়ে যাবে। আমি যেন এই ধরনের কথাবার্তা আর বাড়িতে কখনোই না শুনি। এরপর ঝাও নিজের দোকানে আসে, তবে এখানকার কাস্টমাররা তাকে দেখে বিভিন্ন আজেবাজে কথা বলতে শুরু করে। তারা বলতে থাকে, এত অল্প বয়সেই তুমি এসব শুরু করে দিয়েছো। ঝাও তাদের কাছে পুরোটা শুনে তারপর বলে, আপনারা নিশ্চয়ই ভালোই জানেন মিথ্যা কথা যে ছড়ায় তাকে 100 বেত্রাঘাত পেতে হয়। তাহলে আপনারা আমার সাথে চলুন, সবার সামনেই আমি ঝ্যানকে জিজ্ঞেস করব। তখনই দেখা যায় ঝ্যান সেখানে এসেছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। সে বলে, বাবা আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছে। পরে সে সবাইকে বলে আসলে এই মিথ্যা কথাগুলো সে ছড়ায়নি, তবে এই কথাগুলো তার পছন্দ হয়েছে, তাই সে সত্যিটা কাউকে বলেনি। কিন্তু একটু আগে কে যেন তাকে মুখ ঢেকে ইচ্ছে মতো মেরেছে। ঝাও সামনে গেলে শিয়ানকে দেখতে পায়, যে ইশারা করে বলে, কেমন লাগলো? ঝাও অনেক খুশি হয়। অন্যদিকে লিনের দাদির কাছে এই কথা আসলে সে এখনই লিনকে ডাকতে বলে। সে বলে, আমি জানি এই কাজ লিন করেছে। তখনই লিন সেখানে আসলে তার দাদি তাকে একটা থাপ্পড় মারে। সে বলতে থাকে, তোমাকে আমি কতবার বারণ করেছি, তারপরেও তুমি এই কথাগুলো ছড়িয়েছ। তুমি ভেবেছ তুমি ইয়ানের নামের বদলে জ্যানের নাম বলবে, কেউ বুঝতেই পারবে না যে এই কাজ তুমি করেছ। এদিকে ইয়ান ঝাওয়ের সঙ্গে গাড়িতে দেখা করে। সে বলে, জ্যান তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। সে বলে, এসেছিল, কিন্তু আপনি ওর বাবাকে কিভাবে রাজি করালেন? সেও তো অনেক বড় মন্ত্রী। ইয়ান বলে, ওর বাবার কিছু অপরাধের সাক্ষী আমার কাছে আছে। আমি কি এখন তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো? ঝাও বলে, এখনই না, আরো কিছু সময় যাক। সে বাইরে চলে আসে। এদিকে লিন বলতে থাকে, বেশ করেছি, কেন আমার যৌতুকের টাকা নিয়ে নিল? তার দাদি বলে, তাই বলে তুমি ইয়ানের সঙ্গে পাঙ্গা নেবে? সে বলে, নিয়েছি বলে কি হয়েছে? ওর ইয়ান থাকলে আমার শু আছে। তার দাদি বলে, ইয়ানের কাছে তোমার শু জুতার ময়লা। তুমি এরকম করে নিজের বাবাকেও শেষ করবে, আমাদের পুরো পরিবারও শেষ করবে। এর মধ্যেই ঝাও লিনের দাসীকে নিয়ে আসে। দাদি বলতে থাকে, আমি জানি আসলে এই সব কিছুর মূলে এই দাসীটাই। ভালো হয়েছে তুমি তাকে ধরে ফেলেছ। তবে দাসী বলে, সবকিছুই লিন তাকে করতে বলেছে। দাদি দাসীকে 20টা আঘাত দিতে বলে, আর লিনকে 3 দিন অ্যানসেন্ট্রাল হলে খাবার ছাড়া বসে থাকতে বলে। সবাই চলে গেলে দাদি ঝাওকে বলে, আমি তোমার বিয়ে জ্যানের সঙ্গে ঠিক করেছি। তুমি ভেবো না আমি কিছু জানি না। তুমি কি ভাবছো ওই ইয়ান তোমাকে বিয়ে করবে? যদি সে তোমাকে বিয়েই করতো তাহলে লুকিয়ে তোমার সঙ্গে কেন দেখা করলো? কেন এখনো সে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো না? তুমি শুধুমাত্র তার একজন মিস্ট্রেস। এই কথা বাইরে গেলে অনেক বদনামি হবে, তাই আগেই আমি তোমার বিয়ে দিয়ে দিতে চাই। তখনই ইয়াও অনেক জিনিসপত্র সহ এই বাড়িতে আসে। এর মধ্যেই একজন সেবক এসে ঝাওয়ের দাদিকে বলতে থাকে, ইয়াও বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ঝাওয়ের জন্য। এরপর ইয়াও বড়দের সবার সামনে বলে যে সে ঝাওকে বিয়ে করতে চায় এবং ব্রাইড প্রাইস হিসেবে সে অনেক টাকা দেবে। আরও অনেক দামি দামি উপহার নিয়ে এসেছে, যেগুলো শুনে ঝাওয়ের বাবা তো ভীষণ খুশি হয়ে যায়। এরপরে ঝাও জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এমন কেন করলে? সে বলে, কি করব, তোমার নামে কত রিউমার ছড়িয়ে আছে, এগুলো বন্ধ করার জন্য এটাই একমাত্র রাস্তা। ঝাও বলে, তুমি কি আমাকে পছন্দ করো? ভাইয়া, আমি এমন একজনকে বিয়ে করতে চাই যাকে আমি পছন্দ করি, যার কথা মনে পড়লে আমার চেহারা লাল হয়ে যায়, রাতে ঘুম আসে না। আমি এমন কাউকে বিয়ে করতে চাই। এই বলে সে চলে যায়। ইয়াও বুঝতে পারে ঝাও অলরেডি একজনকে ভালোবাসে। এদিকে ইয়ানের কাছে খবর আসে তারা যে শস্য আমদানি করেছে সেখানে গমের বদলে শুধুমাত্র ভুসি আছে। সে কাগজ ঘেটে বুঝতে পারে এর দায়িত্ব ছিল দুঝাও মানে ঝাওয়ের বাবার উপরে। এরপর ইয়ান ঝাওকে ডেকে আনে। সে বলে, শস্য আমদানির মধ্যে অনেক বড় ঝামেলা হয়েছে, যেখানে তোমার বাবার নাম রয়েছে। যদিও আমি জানি সে কিছুই জানে না। সীতাও নামে একজন লোক এই কাজ করেছে। সীতাওকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই কেসের মাধ্যমে আমি সহ তোমার পুরো পরিবারও বিপদে পড়ে যাবে। তাই তোমার পরিবারকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে। এরপর পরদিন একজন মন্ত্রী ইয়ানকে বলে, আপনার মাধ্যমে যে চাল এবং গম আমদানি করা হয়েছে সেখানে শুধু ভুসি আছে। আপনি কি এই বিষয়ে জানেন? আমি দেখি এবার আপনাকে কে বাঁচায়। ইয়ান বলে, আপনাকে এত কষ্ট করতে হবে না, এটা আমার রেজিগনেশন লেটার, দয়া করে এটা আমার মাস্টারকে দিয়ে দেবেন। অন্যদিকে জুহু পরিবারের সকল পুরুষকে অ্যারেস্ট করার দায়িত্ব দেওয়া হয় শিয়ানকে। শিয়ান ঝাওদের বাড়িতে গিয়ে সকল পুরুষ মানে শিয়ানের আপন বোনের বড় ছেলেকেও ধরে নিয়ে আসে। এরপর ঝাও আর লান মিলে এই কেসের ব্যাপারে খোঁজ খবর করছিল। অন্যদিকে ইয়ান ম্যাজিস্ট্রেট অফিসে বলে সে এই কেস ব্যাপারে কিছুই জানে না, তাই আইন হিসেবে যদি তাকে শাস্তি দিতে হয় সে শাস্তি নিতে প্রস্তুত। এই কথা শুনে ফ্যাং নামের এক লোক খুশি হয়। মূলত ফ্যাং আর ইয়ান দুজনেই তাদের মাস্টারের শিষ্য, তাই সে ইয়ানকে হিংসা করে। এরপর ইয়ান জেলখানায় চলে যায়। এরপর দেখা যায় 2 দিন আগেই ইয়ান শিয়ানকে এই কেস সম্পর্কে বলে রেখেছিল এবং কোথায় গেলে সে প্রমাণ পাবে সেই বিষয়ে বলেছে।
এরপর ঝাও ম্যাজিস্ট্রেট অফিসে আসে আর বলে এই সব কিছুর পেছনে রয়েছে সীতাও নামে একজন লোক এবং আমি তার বডি উদ্ধার করেছি। ম্যাজিস্ট্রেট তার সাথের লোকের দিকে তাকায়। ওই লোক মনে মনে বলছিল কিন্তু বডি তো আমার কাছে আছে। এই খবর ফ্যানের কাছে আসে। সে বলতে থাকে এই মেয়েটাকে সত্যিই আমি আন্ডার এস্টিমেট করেছি। এরপর সেখানে বডি নিয়ে আসা হয়। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে তুমি বডি কিভাবে পেলে? তখন ঝাও বলে আমি ওনার ব্যাপারে খোঁজ করেছি। শেষবার ওনাকে কোথায় দেখা গেছে সেটা জানার পর আমি বুঝতে পেরেছি শেষবার তাকে নদীর পাশের একটা জায়গায় দেখা গেছে। আমার মনে সন্দেহ হয়েছে যে কেউ হয়তো তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে। তাই আমি লোকজন দিয়ে তার বডি খোঁজ করি আর সত্যিই আমি পানিতেই তার বডি পেয়ে যাই। ম্যাজিস্ট্রেট বলতে থাকে ঠিক আছে, তবে সে তো মারা গেছে। একটা মৃত মানুষের উপর সকল দোষ দিয়ে দেওয়া যায় না। ঝাও তখন ম্যাজিস্ট্রেট অফিসের বাইরে লোকেদেরকে বলে আমার বাবা এরকম কাজ করতে পারে না। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে 50,000 স্বর্ণমুদ্রা এবং 300 টন ফসল মানুষের মাঝে দান করছি। এটা শুনে সেখানে থাকা সবাই বলতে থাকে এরা এত ধনী, রাজধানীতে এই ম্যাডামের কতগুলো দোকান রয়েছে, তারা এই আমদানি করা চাল এবং গম লুট করবে? এটা হতে পারে না। এই খবর মহারাজের কাছেও আসে। সে বলতে থাকে তাহলে তো সত্যি এটা একটা মিথ্যা কেস। এর সকল রিপোর্ট আমার কাছে নিয়ে আসুন, আমি একটু ভালোভাবে দেখতে চাই। অন্যদিকে ফুহাই এসব জেনে অনেক রেগে যায়। সে বলতে থাকে এই ম্যাজিস্ট্রেট একটা কাজ ঠিক করে করতে পারল না। এরপর সে নিজে ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। ইয়ান বলে মাস্টার আমি আপনার কাছে একটা জিনিস চাই। আপনি ঝু পরিবারকে বাঁচিয়ে দিন। আমি তাদের মেয়ে ঝাওকে পছন্দ করি। তার মাস্টার বলে তাই নাকি, তাহলে তো আমাকে এই কাজ করতেই হয়। এরপর মাস্টার তার পরিচিত লোকেদের সঙ্গে কথা বলছিল আর বলছিল ঝু পরিবারের লোকেদেরকে জেলখানা থেকে বের করে আর দুজাওয়ের ডিমোশন করিয়ে তাকে দূরের কোনো শহরে পাঠিয়ে দিতে। এরপর মহারাজ আর ইয়ানের মাস্টার মানে যে এখন বর্তমানে প্রধানমন্ত্রী, তারা দুজন একসঙ্গে কথা বলছিল। তখনই শিয়ান সেখানে আসে। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করে আপনি কোথায় গিয়েছিলেন? সে বলে আমি মহারাজের আদেশে পিয়াং শহরে গিয়েছিলাম। সেখানে আমি জানতে পেরেছি ফ্যান আর তার স্ত্রী মিলে সেখানে অনেক টাকা সরিয়ে রেখেছে। জানা গেছে সেই শহরেই সে প্রায় 1200 টন চাল এবং গম বিক্রি করেছে। একটু পরেই ফ্যানকে ডেকে আনা হয়। সে অস্বীকার করতে থাকলে ফুহাই তাকে ধরে মারতে থাকে আর বলে এখানে স্পষ্ট লেখা আছে। তাকে বন্দি করার আদেশ দেওয়া হয়। এরপর দেখা যায় ঝাও পরিবারের সবাই ফিরে এসেছে, তবে দুজাওকে কেউ সহ্যই করতে পারছিল না। এদিকে ইয়ান বেরিয়ে যাচ্ছিল আর ওদিকে ফ্যান ভেতরে আসছিল। ঝাও যখন ইয়ানের ফিরে আসার খবর জানতে পারে সে দৌড়ে তার সঙ্গে দেখা করার জন্য আসে। তবে সে ইয়ানকে দেখতে না পেয়ে তার দেয়া বাঁশিটা বাজাতে শুরু করে। তখনই ইয়ান আসে। সে তাকে দেখে বলে তুমি কাঁদছো কেন? ঝাও বলে আমি জানি না। এরপরেই সে তাকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় ইয়ানের বাড়িতে তার মেজ ভাবি এসেছে। মূলত তার মেজ ভাবি আর মেজ ভাই অনেক দূরের এক শহরে থাকে। দেখা যায় ওয়েনও ফিরে এসেছে। অন্যদিকে ইয়ান আর ঝাও বাইরে কথা বলছিল। ইয়ান বলে আমি জেলে থাকা অবস্থায় বুঝতে পেরেছি ভবিষ্যতে আমার কারণে তোমার অনেক সমস্যা হতে পারে, তাই আমি এর একটা সমাধান বের করেছি। এরপর সে তাকে ভেতরে এনে একটা বক্স দেয় যার ভেতরে ডিভোর্স লেটার ছিল। ইয়ান বলে এই ডিভোর্স লেটারে আমি সাইনও করে দিয়েছি, এটা তুমি তোমার কাছে রাখবে। যদি সত্যিই কখনো আমার কোনো বিপদ হয় তুমি সাইন করে 1 মাস আগের একটা তারিখ বসিয়ে দেবে। এরপর এটা দেখিয়ে তুমি বলবে তোমার আমার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই আমার কারণে কোনো আইন তোমাকে বন্দি করতে পারবে না। বা যদি তোমার মনে হয় তুমি আর আমার সঙ্গে থাকতে চাও না, তাহলেও এটা ব্যবহার করতে পারবে। তুমি টাকা পয়সা চাও না, নামও চাও না, তুমি শুধুমাত্র ভয় পাও যে হয়তো তুমি তোমার স্বাধীনতা হারিয়ে ফেলবে। তেমনি আমিও ভয় পাই আমার কারণে তুমি বিপদে পড়ে যাবে, তাই এটাই সব থেকে ভালো সমাধান। তুমি রাজি থাকলে আমি তোমার নানুকেও আমাদের বিষয়টা জানাতে চাই। ঝাও তখন তাকে একটা কিস করে বলে আমি রাজি আছি। ইয়ান এরপর তাকে কিস করে। এরপর দেখা যায় লানকে বলছে তোমার বাবার কারণেই আমার বাবার লস হয়েছে, তাই তোমাদেরকে ভর্তুকি দিতে হবে। সে তার একটা নেকলেস নিতে চায়। লান বলতে থাকে এটা নিও না, এটা আমার মায়ের। তবে লিন সেটা ভেঙে ফেললে লান রেগে তাকে মারতে শুরু করে। ওই সময় লিনের মা এসে তাকে ধরে ফেলে। সে তাকে থাপ্পড় দিচ্ছিল। ঝাও এসে তার হাত ধরে। এরপর লানকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। লান পুরোটা বললে ঝাও বলে আপনারা আমাদের কাছে টাকা পান, ঠিক আছে, চলুন সবাই মিলে এই বিষয়ে আলোচনা করি। পরে ঝাওয়ের দাদি বলে তোমাদের কারণে আমাদের পুরো পরিবারের ক্ষতি হয়েছে, তাই তোমাদেরকে এর ভর্তুকি দিতে হবে। ঝাও বলে সে 2000 টাকা দেবে। তবে লানের গয়না ভেঙেছে, সেটার দাম 500, তাই সেই টাকা কেটে নেওয়া হবে। পরে ঝাও লানকে বলে আমার রেস্টুরেন্টে আমি আরও একটা দোকান বাড়াচ্ছি, আমি তোমাকেও আমার সঙ্গে রাখতে চাই। একটু পর লিন ভীষণ রাগ করছিল যে ঝাও কেন এখন লানের সঙ্গে ভালো ব্যবহার করছে। তখনই তার নজর পড়ে লানের দাসীর দিকে।
সে তার দাসীকে কানে কানে কিছু কথা বলে। এরপর তার দাসী লানের দাসীকে ইচ্ছে করে পানিতে ফেলে দেয়। একটু পর লান এটা নিয়ে ভীষণ রেগেছিল। সে বলতে থাকে লিনকে একটা শিক্ষা দিতেই হবে। সে বলে লিনের বয়ফ্রেন্ড সু আবারও আমাকে একটা চিঠি পাঠিয়েছে না, সেটা নিয়ে আসো। চিঠিতে দেখা যায় সু লানকে দেখা করার জন্য পাঠিয়েছে। এরপর লান সেখানে গেলে সু বলে তুমি এসেছো। লান বলে আপনি আমাকে কেন ডাকেন, আপনি আমার বড় বোনের ফিয়ান্সে। সে বলে ও আচ্ছা, তোমার হিংসা হচ্ছে। তুমি ভয় পেও না, আমি ওকে বিয়ে করব না। এমনিতেই আমার ওকে পছন্দ না। এখন বাবা মাও বলেছে ওর সঙ্গে আমার বিয়ে হবে না। কিছুদিনের মধ্যে তারা এই বিয়ে ভেঙে দেবে। এই কথা শুনে লান বলে আমার বাড়িতে কাজ আছে। সে তাড়াতাড়ি করে চলে আসে, কারণ লিনের বিয়ে যেহেতু ভেঙেই যাবে তাহলে শুধু শুধু সেখানে সময় নষ্ট করবে না। সে বলতে থাকে আসলে মেজো চাচা জেলখানা থেকে এসেছে তো, তাই এখন তার মেয়েকে এরা বউ বানাতে চাইছে না। অন্যদিকে ইয়ান তার মাকে বলে সে ঝাওকে বিয়ে করতে চায়। তার মা বলে ওই মেয়েটার রেপুটেশন তেমন একটা ভালো নয়। সে বলে মাস্টার আমাকে তার পছন্দের কাউকে বিয়ে করাতে চায়, তবে আমি যদি তার পছন্দের কাউকে বিয়ে করি তাহলে আমি তাদের হাতের পুতুল হয়ে যাব। এজন্য আমি বাইরের কাউকে বিয়ে করতে চাই। এতে ঝাও একদম পারফেক্ট, তার উপর আমি তাকে পছন্দ করি। তার মা এরপর রাজি হয়ে যায়। অন্যদিকে চিনলান শিয়ানের অফিসে আসে। শিয়ান বলে তোমার সাহস তো কম না। সে বলে আমি ভাবলাম আমি যদি কমান্ডারের বউ হই খারাপ হয় না। শিয়ান একবার তার দিকে তাকায়। চিনলান বলে আমার তোমাকে ভালো লেগেছে, আমি মনের কথা লুকিয়ে রাখতে চাই না। শিয়ান তখন নিজের ওষুধ বের করে খেতে থাকলে সে জিজ্ঞেস করে এটা কিসের। শিয়ান বলে হার্টের ওষুধ, ছোটবেলা থেকেই আমার হার্টের সমস্যা রয়েছে, আমি বেশি দিন বাঁচব না। শুনেছি অলরেডি তোমার একবার ফিয়ন্সে মারা গেছে, তাই এবার ভালো মতো ডিসিশন নাও। শিয়ান বলে তুমি আমার চিন্তা করছো, তার মানে তোমারও আমাকে পছন্দ হয়েছে তাই না। শিয়ান তাকে বেরিয়ে যেতে বলে। এরপর চিনলান বলে তুমি কি ঝাওকে পছন্দ করো? আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম তুমি কখনোই কোনো মেয়েদের সঙ্গে মিশোনি, তবে ঝাওয়ের সঙ্গে তুমি প্রায়ই দেখা করো। তোমাদের দুজনের একটা বেড়ালও আছে। শিয়ান রেগে তাকে এখনই বেরিয়ে যেতে বলে, তাই চিনলান চলে যায়। এরপর ঝাও চিংপুকে বলতে থাকে সে তার আর ইয়ানের বিয়ের ব্যাপারটা শিয়ানকে জানাতে চায়। তবে একটু পরে চিংপু জানায় শিয়ান বর্তমানে প্রাসাদে আছে, আগামী কয়েকদিন সে অনেক ব্যস্ত থাকবে। চিংপু বলে আপনি না হয় একটা চিঠি লিখে দিন। ঝাও বলে সেটা খারাপ দেখায়, এই বিষয়ে আমি নিজেই ওকে বলতে চাই। এরপর সবাই যখন বাড়িতে ছিল তখন একজন দাসী এসে বলে সুয়ের মা এসেছে, যেটা শুনে বড়রা তার সঙ্গে কথা বলতে চলে যায়। লিন ভাব নিয়ে বলতে থাকে আমি যে কি করি, এবার মনে হয় আমার বিয়েটা হয়েই যাবে। তবে সে বুঝতে পারে তার বোনেরা কেউ কিছুই বলছে না। এদিকে এরা সবাই একসঙ্গে কথা বলতে আসে। অন্যদিকে লিন বলতে থাকে শুনেছি নতুন বউয়ের নাকি অনেক কষ্ট, তোমরাই ভালো। একজনের রেপুটেশন ভালো না, আরেকজনের মায়ের রেপুটেশন ভালো না, দুজনেরই বিয়ে নিয়ে কোনো চিন্তাই নেই। যাও বলে তুমি কি পাগল? ছুয়ের মতো ছেলেকে বিয়ে করে তুমি খুশি হচ্ছ? তোমার জায়গায় আমি থাকলে চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যেত। লান হেসে দিলে সে বলে তুমি হাসছো কেন? সে বলে আমি হাসবো কেন, আমার তো তোমাকে দেখলে আরো হিংসা হয়। তখনই দাসী এসে বলে ম্যাডাম মাস্টার সুয়ের মা বিয়ে ভাঙতে এসেছে। এটা শুনে লিনের তো মাথা নষ্ট হয়ে যায়, সে এখানে ভাঙচুর শুরু করে দেয়। সে বলতে থাকে তোমাদের কারণেই এসব হয়েছে, যেদিন থেকে তোমরা এসেছো একটার পর একটা সমস্যা হয়ে যাচ্ছে। সে তাদেরকে মারতে চায়, তখন রং এসে তাকে ধাক্কা দেয়। এই খবর আবার বড়দের কাছে চলে আসে যে লিন মারামারি করছে। তখনই একজন সেবক এসে বলে বড় ম্যাডাম তাড়াতাড়ি চলুন, গ্রেট সেক্রেটারির স্ত্রী এসেছে। এরপর গ্রেট সেক্রেটারির স্ত্রী তাদেরকে বলে আসলে সে আজ ঘটক হিসেবে এসেছে। তাদের বাড়ির বড় মেয়ে ঝাওয়ের জন্য উপদেষ্টা ইয়ানের বিয়ের প্রস্তাব এসেছে। এই কথা যখন লিন জানতে পারে সে তো কান্না শুরু করে দেয়। অন্যদিকে সুয়ের মা যখন জানতে পারে সে তো অনেক অবাক হয়ে যায়। সে বলতে থাকে তাহলে তো এই বিয়ে ভাঙা যাবে না, এই পরিবারের সঙ্গে বড় বড় পরিবারের সম্পর্ক রয়েছে। গ্রেট সেক্রেটারির স্ত্রী চলে যাওয়ার সাথে সাথেই সুয়ের মা আসে ঝাওয়ের দাদির কাছে। ঝাওয়ের দাদি বলে আপনি এখনো যাননি? সে বলতে থাকে আমি একটু ভেবে দেখলাম আমাদের এতদিনের সম্পর্ক এভাবে শেষ করে দেয়া ঠিক হবে না, বিয়েটা ভাঙা ঠিক হবে না। ঝাওয়ের দাদি বলে তাহলে একটু তাড়াতাড়ি করুন, কারণ এঙ্গেজমেন্ট হয়েছে অনেক দিন হয়েছে। সে চলে গেলে লিনের মা বলে মা আমরা এত কিছুর পরেও লিনকে ওই বাড়িতে বিয়ে দেব? সে বলে তাহলে কি করব, এত বছর হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে, এখন কোথায় বিয়ে দেব? এদিকে ঝাওয়ের মনে শান্তি লাগছিল না, তাই সে ইয়ানকে ডেকে পাঠায়। ইয়ান এসে বলে বৃষ্টির মধ্যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? সে তাকে নিজের জামাটা পরিয়ে দেয়। ঝাও বলে আমার কেমন যেন ভয় লাগছে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি? ইয়ান বলে এখন তুমি সরে যেতে চাইছো? সে বলে না আমার একটু ভয় লাগছে আর কি। কেন, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি?
সে বলে, যাব না? তুমি জানো আমার সব থেকে বড় দুর্বলতা তুমি। সে ঝাওকে জড়িয়ে ধরে। ঝাও বলে, ইয়ান, আমি তোমাকে পছন্দ করি। তারা দুজনেই অনেক খুশি ছিল, আর তাদের দাসদাসীরাও এসব দেখে লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল। এরপর দেখা যায় ঝাওয়ের সঙ্গে দেখা করতে তার নানু এসেছে। ঝাও তো ভীষণ খুশি ছিল। তার নানু বলে, ইয়ান আমার কাছে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আর ইয়াও তো প্রথমে না করে দিয়েছি, কিন্তু পরে সে কি করলো, একটা ডিভোর্স লেটার বের করে বলল তুমি তাকে ডিভোর্স দিতে পারবে। এখন আর আমরা কিভাবে না বলি? তখন ইয়াও সেখানে আসে। সে বলে, তুমি কি ভালোভাবে ভেবে দেখেছো? যে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে। এরপর শিয়ানের বোন বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। শিয়ান যখন জানবে তখন না জানি ও কিভাবে রিয়াক্ট করবে। তখনই ঝাও এসে বলে, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। অন্যদিকে শিয়ান নিজের অফিসে ফিরে আসলে তার সেবক বলে, কয়দিন ধরে ঝাও ম্যাডাম আপনাকে খুঁজছে, সে নিজে আপনাকে কিছু বলতে চাইছে। শিয়ান বলে সে আগামীকাল তার সঙ্গে দেখা করবে। এরপর সে ভেতরে গিয়ে চিনলানকে দেখে বলে, তুমি আবার কেন এসেছো? সে বলে, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি কি জানো ইয়ান ঝু পরিবারে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? শিয়ান বলে, কার জন্য? সে বলে, আর কার জন্য? অবশ্যই ঝাওয়ের জন্য। শিয়ান বলে, অসম্ভব, আমি এগুলো বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যা বলছো। সে পুরো পাগল হয়ে যায়। সাথে সাথেই সে ঘোড়া নিয়ে ঝু ম্যানশনে চলে আসে। সে শুধুমাত্র ঝাওয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই মনে করছিল। অন্যদিকে শিয়ানের বোন ঝাওকে জিজ্ঞেস করে, তোমার বিয়ের কথা তুমি কি শিয়ানকে বলেছ? সে বলে, না, এখনো বলতে পারিনি। শিয়ানের বোন বলে, কি করি বলো, ও তোমাকে এত পছন্দ করে। এই কথা জানার পর না জানি ও কি করে বসে। ঝাও কিছু বলছে না দেখে সে বলে, শিয়ান ওর মনের কথা তোমাকে বলেনি? সে বলে, না। শিয়ানের বোন বলে, দেখেছো কতটা বোকা ও। ঝাও, তুমি আমাকে বলবে তুমি কি ওকে পছন্দ করো? ঝাও বলে, আমি সবসময় ওকে শুধুমাত্র বন্ধু মনে করেছি। এই কথা শিয়ান শুনে ফেলে। সে বলে, কি বললে তুমি? সে কাছে এসে বলতে থাকে, তুমি এইমাত্র কি বললে? সে নিজের তলোয়ারটা তার দিকে ধরে। পরে বলে, তার মানে সবাই সত্যি বলছে, সত্যিই তোমার ইয়ানের সঙ্গে বিয়ে হতে চলেছে? কিন্তু কেন? ঝাও বলে, কারণ আমি ইয়ানকে পছন্দ করি। এই কথা শুনে শিয়ান সেখানে থাকা জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন ঝাওয়ের বাড়ির মানুষ চলে আসে। শিয়ান বলে, তুমি ওকে পছন্দ করো? এই কথা আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যা বলছো। সে তার দিকে তলোয়ার ধরে রাখলে ঝাও বলে, তুমি তলোয়ার ফেলে দাও, শান্ত হয়ে কথা বলো। চিঙ্কু তলোয়ারটা নিয়ে নেয়। বাড়ির লোকেরা ঝাওকে নিয়ে যাচ্ছিল। শিয়ান ঝাও বলে এক চিৎকার দেয়। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ঝাও দৌড়ে তার কাছে আসলে সে ঝাওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরে সবাইকে বলে, কেউ আমার পেছনে আসবে না। তার এই অবস্থা দেখে ঝাওয়ের অনেক কষ্ট হয়, সেও অনেক কাঁদে। অন্যদিকে ইয়ান রাজপ্রাসাদে আসে। মহারাজ বলে, আপনি নাকি বিয়ে করছেন, আমাকে একটু বলুন তো আপনাদের সম্পর্কটা কিভাবে হলো? ফুহাই বলে, মহারাজ আপনারা দুজন কথা বলুন, আমি আসছি। তবে সে চলে যাওয়ার সাথে সাথেই মহারাজ ইয়ানকে বলে, ফুহাই মার্কিউসের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ জোগাড় করেছে। প্রমাণের ভিত্তিতে তাকে মেরে ফেলতে হবে। তবে আমি তাকে বাঁচাতে চাই, তাই এই দায়িত্বটা আমি আপনাকে দিলাম। এরপর চ্যান বলে, কিন্তু এতে তো আপনি আর আপনার মাস্টার শত্রু হয়ে যাবেন। মহারাজ কি আপনাকে পরীক্ষা করছে? ইয়ান বলে, হ্যাঁ, এটা একটা পরীক্ষা, আবার এটা একটা আদেশ। সে দেখতে চায় আমি মাস্টারের বিরুদ্ধে দাঁড়ানোর যোগ্য কিনা। মহারাজ, আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও তাড়াতাড়ি বড় হচ্ছে। তবে এই বিষয়ে আমাকে আগে শিয়ানের সঙ্গে কথা বলতে হবে। তখনই রাস্তায় শিয়ান তার পথ আটকায়। ইয়ান নিচে নেমে আসলে শিয়ান তার উপর অ্যাটাক করে দেয়। তখন ইয়ান তাকে ধরে বলে, মহারাজ তোমার বাবাকে জেলে বন্দি করার জন্য অলরেডি আদেশনামা পাঠিয়েছে, তুমি এখন রোম্যান্স নিয়ে পড়ে আছো। এরপর সে তাকে ধাক্কা দিয়ে বলে, আমি আর ঝাও একজন আরেকজনকে ভালোবাসি, তুমি কখনোই আমাদের আলাদা করতে পারবে না। শিয়ান সেখান থেকে চলে যায়। ইয়ান চ্যানকে বলে, এই কথাটা আরো বড় করো, অনেক বেশি ছড়িয়ে দাও যে শিয়ান রাস্তার মাঝখানে আমাকে মারতে চেয়েছে। এদিকে প্যানাল কোর্টে মহারাজের আদেশনামা পড়ে শোনানো হয় যে মার্কিউসকে বন্দি করা হোক। তখন শিয়ান আদেশনামা নিয়ে নেয় আর সবাইকে অর্ডার দেয় এখনই মার্কিউসের বাড়িতে যেতে। শিয়ান বাড়িতে এসে দেখে তার বাবা মা খাবার খাচ্ছে। তার মা বলে, তুমি কতদিন পর এসেছো, আমাদের সঙ্গে খাবে? শিয়ান তাদের সঙ্গে খেতে বসে। তার বাবা তখন বলতে থাকে, তোমাকে আর পেনাল কোর্টের কাজ করতে হবে না। তবে শিয়ান তার কথা শুনতে না চাইলে তার বাবা রেগে যায়। শিয়ান এরপর উঠে মহারাজের আদেশনামাটা পড়ে শোনায়। মার্কিউস বলতে থাকে, আমি এটা মানি না, কতগুলো দিন ধরে আমি বাড়ি থেকে বের হইনি, তাহলে আমি অন্যায়টা কি করলাম? শিয়ান বলে, মহারাজের আদেশ আপনি অমান্য করতে পারবেন না, 15 মিনিটের মধ্যে আপনি বাইরে চলে আসবেন। তার মা তখন তাকে একটা থাপ্পড় মারে। এরপর মার্কিউস বাইরে আসে।
তাকে যখন হাতকড়া পরানো হয় তখন শিয়ান কল্পনা করে ওই সময় ইয়ান তাকে বলেছিল, তোমার জায়গায় আমি থাকলে আমিও আমার বাবার সঙ্গে জেলে যেতাম, এতে করে জেলের ভিতরের কেউ যদি তাকে কষ্ট দিতে চায় সেটা আমি আটকাতে পারতাম। বর্তমানে শিয়ান বলে, মার্কিউসকে যেহেতু ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে মার্কিউসের ছেলে হিসেবে আমিও অপরাধী, আমাকেও বন্দি করুন। এরপর তাকেও ধরে নিয়ে যাওয়া হয়। সে মনে মনে বলছিল, ইয়ান, তুমি যেভাবে বলেছ আমি সেভাবেই করেছি, আমি আশা করব তুমি আমাকে মিথ্যা বলনি। ঝাও যখন এই বিষয়ে জানতে পারে তখন সে সরাসরি ইয়ানের সঙ্গে কথা বলতে আসে। সে বলে, মার্কিউসকে বাঁচানোর কি কোনো উপায় আছে? ইয়ান বলে, আগে ছিল না, তবে শিয়ান তার বাবার সঙ্গে যাওয়ায় এখন আছে। জেলখানায় শিয়ানের বাবা অনেক অসুস্থ হয়ে যায়। সে শিয়ানকে বলে, তোমার আমার সঙ্গে এখানে আসা একদমই উচিত হয়নি, তুমি ফিরে যাও, নিজের মাকে দেখে রেখো, নিজের বোনকে দেখে রেখো। তখনই ইয়ান আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। মার্কিউস বলে, আপনি কেন এসেছেন? আপনার মাস্টার কোথায়? আজীবন সে আমার সঙ্গে শত্রুতা করে গেছে। ইয়ান বলে, সে অনেক ব্যস্ত, তবে আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। মার্কিউস বলে, আমার ছেলেটা অনেক বোকা, এসবে তার কোনো দোষ নেই, তাই তাকে ছেড়ে দিন। ইয়ান বলে, আপনি হয়তো জানেন না আপনার ছেলে রাস্তার মাঝে আমাকে মারতে চেয়েছে। শিয়ান কিছু বলতে চাইলে ইয়ান তার গলা চেপে ধরে। এরপর সে চলে আসে আর মার্কিউসকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়। মার্কিউস বলে, বলুন আপনার কি জিজ্ঞেস করার আছে? সে বলে, কোনো কিছুই না, সামনে একটা কনফেশন লেটার আছে, আপনি শুধুমাত্র এটাতে সাইন করে দিন। মার্কিউস তার গলায় তলোয়ার ধরলে ইয়ান বলে, আপনি ভুলে যাবেন না আপনার ছেলে আমার হাতে আছে, আপনার বংশ শেষ করতে চাইলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন। তখনই খবর আসে শিয়ান অজ্ঞান হয়ে গেছে। ইয়ান সেখানে যায় না আর এরা মার্কিউসকে ধরে রাখে। মার্কিউসের মুখ দিয়ে তখন রক্ত বেরিয়ে আসে। অন্যদিকে ইয়ান শিয়ানকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। সে কল্পনা করে আসলে সেই শিয়ানকে একটা ওষুধ দিয়েছিল। এদিকে ঝাওয়ের হাতে একটা ওষুধ ছিল। সে কল্পনা করে ইয়ান তাকে বলছিল জেলখানায় শিয়ানকে অসুস্থ বানিয়ে দিতে হবে। নিজের জীবন বাজি রেখে সে যুবরাজকে বাঁচিয়েছে, তাই সে অসুস্থ হলে কোনো মন্ত্রী তাকে জেলখানায় রাখতে পারবে না। বর্তমানে ঝাওয়ের কাছে খবর আসে শিয়ান এবং তার বাবাকে অলরেডি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গাড়িতে ঝাও শিয়ানের বোনকে সবকিছু খুলে বলে আর বলে যে আসলে শিয়ান একটা ওষুধের কারণে অসুস্থ হয়েছে, হার্টের সমস্যার কারণে নয়। একমাত্র এভাবেই মার্কিউসের পরিবার বাঁচানো যেত। এরপর ডাক্তার বলে, আপনারা যে ওষুধটা রেডি করেছেন সেটা অলরেডি কাজ করতে শুরু করেছে, মানে ঝাওয়ের আনা ওষুধ। একটু পরে ইয়ানের জ্ঞান ফিরে আসে আর সে শুনতে পায় ঝাও এসেছে, তাই সে তাকে দেখার জন্য নেমে যায়। তার বোন বলতে থাকে, তুমি সেখানে যেতে পারবে না। এরপর সে তাকে একটা থাপ্পড় মারে। পরে বলে, তুমি যদি নিজের ভালো না চাও, বাবা মায়ের ভালো না চাও, তাহলে ঝাওয়ের কাছে যাও। আর ওর কাছে গেলেই বা কী হবে? ও আমাদের বাড়ির দরজায় গাড়িতে বসে আছে, তারপরেও ভেতরে আসছে না। তুমি কি এর মানে বুঝতে পারছো না? তুমি আমাদের কথা নাই ভাবো, ওর কথাই চিন্তা করো। ওর রেপুটেশন তুমি কেন নষ্ট করবে? শিয়ান বলে, ঠিক আছে, আমি যাব না, তবে তোমরা চলে যাও। তারা চলে গেলে শিয়ান অনেক কান্না করে। এরপর মহারাজ ফুহাইকে বলে, হঠাৎ করে শুনলাম শিয়ান নিঃশ্বাস নিচ্ছে না, তার বাবা রক্তবমি করে অজ্ঞান হয়ে গেছে, তাই আমি তো ভীষণ ভয় পেয়ে যাই। এজন্য তাদের দুজনকে চিকিৎসার জন্য ছেড়ে দেই। তবে এখন মনে হচ্ছে আমি হয়তো একটু বেশি ভয় পেয়েছি। ফুহাই বলে, আপনি অনেক নরম মনের মহারাজ, এটা আমাদের রাজ্যের জন্য অনেক ভালো। তবে সমস্যা হলো কিছু কিছু লোকেরা এটার অপব্যবহার করে। তখনই ইয়ান সেখানে আসে। মহারাজ বলে, শুনলাম জেলখানায় নাকি আপনি একেবারে শিয়ানকে মেরেই ফেলতে চেয়েছিলেন। ইয়ান বলে, মহারাজ, এমনিতেই আমি ওর উপর অনেক রেগে আছি। ও বারবার আমার ফিয়ান্সেকে বিরক্ত করছে, রাস্তার মাঝে আমাকে মেরে ফেলতে চেয়েছে, তাই জেলখানায় ওকে সামনাসামনি পেয়ে আমি নিজের রাগ আটকাতে পারিনি। এতে ফুহাই অনেকটা অবাক হয়। তারা মনে করে হয়তো তাহলে ইয়ান আর শিয়ান একসঙ্গে মিলে নেই। ইয়ান মার্কিউসের লেখা একটা চিঠি দেয় মহারাজকে, যেখানে মার্কিউস রিজাইন করেছে। ইয়ান বলে, মার্কিউসের অবস্থা এখন খুবই খারাপ, ডাক্তার বলেছে তার বেঁচে থাকা এখন মুশকিল হতে চলেছে। তাই ফুহাই বলে, ঠিক আছে, তাহলে তাদের বাবা ছেলেকে ছেড়ে দেওয়া হোক। মহারাজ সাথে সাথেই এই আদেশ দিয়ে দেয়। এরপর মহারাজ কল্পনা করে আসলে সে আর ইয়ান মিলে এই পুরো প্ল্যানটাই সাজিয়েছিল। এরপর ঝাও যখন এসব কিছু জানতে পারে তখন অনেক খুশি হয় যে এখন তারা নিরাপদ আছে। পরের সিনে চিংয়ের কাছে একটা চিঠি আসে, যেখানে সে জানতে পারে ঝাও আর ইয়ানের বিয়ে হচ্ছে। এরপর সে বাড়িতে ফিরে এসে দেখে পুরো বাড়ি সাজানো। রাতে সে ঝাওকে মনে করতে থাকে। এরপর তার ইয়ানের কথাও মনে পড়ে। সে ঝাওয়ের উদ্দেশ্যে একটা চিঠি লেখে। ঝাওয়ের কাছে ওই চিঠি আসলে সে সেটা পুড়িয়ে ফেলে। এরপর রাতের বেলা শিয়ান অনেক লোকজন সহ ঝাওদের বাড়িতে আসে। শিয়ান একটা বড় পেন্টিং উপহার হিসেবে নিয়ে এসেছে।
একটু পরেই ঝাউয়ের দাদি এসে বলে, ইয়াং মাস্টার, আপনি ভেতরে যেতে পারবেন না। আগামীকাল ঝাউয়ের বিয়ে। এখন আপনি একটা পরপুরুষ। শিয়ান বলে, ভয়ের কি আছে? সম্পর্কে তো আমি ওর মামা, তাই না? এরপর সে ভেতরে চলে যায়। তবে সে ঝাউয়ের ঘরের বাইরে বসেছিল। ঝাউ দরজা খুলতে চাইলে শিয়ান বলে, খুলো না। ঝাউ জিজ্ঞেস করে, তুমি কি এখন ঠিক আছো? শিয়ান কোনো উত্তর দেয় না। ঝাউ বলে, আমার এখনো মনে আছে প্রথম দিন তুমি যখন আমার কামিং অফ এজ অনুষ্ঠানে এসেছিলে। ওই দিন তুমি আমাকে সাপোর্ট করেছিলে। এরপর তুমি নিজের গাড়িতে করে আমাকে বাড়িতে দিয়ে গেছো। সেখানেও তুমি আমাকে সাহায্য করেছো। শিয়ান বলে, তুমিও তো আমাকে সাহায্য করেছো। ওই সময় আমার মাস্টার যে বিদ্রোহীদের সঙ্গে জড়িয়ে আছে, এই খবরটা দেওয়ার জন্য তুমি কত বড় রিস্ক নিয়েছো। একা রাজধানীতে চলে এসেছো। এত কিছুর পরও তুমি আমাকে বলবে তুমি আমাকে একটুও পছন্দ করো না। ঝাও বলে, সেটা আলাদা। শিয়ান বলে, কেমন আলাদা? তুমি কি আমার উপর রাগ করেছো আমি কখনো তোমাকে প্রপোজ করিনি বলে? সে বলে, না শিয়ান, তোমাকে বাঁচানোর জন্য আমি মরতেও রাজি আছি, কিন্তু তোমাকে আমি ভালোবাসি বলে নয়, বরং বন্ধু মনে করি বলে। শিয়ান বলে, শুধু বন্ধু? ঝাও তখন জানালার পাশে গেলে শিয়ানও সেখানে যায়। ঝাও জানালার নিচ দিয়ে একটা জামা দিয়ে বলে, ঘরে ছাতা নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি এটা পরে রাখো। শিয়ান সেটা নিলে ঝাও বলে, তুমি হয়তো বিশ্বাস করবে না, তবে ছোট থেকে আমার কোনো বন্ধু ছিল না। তুমি আমার একমাত্র বন্ধু। সবাই বলে তুমি বেয়াদব, তবে আমি জানি তুমি আসলে নিজের মনের কথাটা ভালোভাবে প্রকাশ করতে পারো না। আমিও একই রকম। সবাই আমাকে বলে আমি কোনো ভদ্র মেয়ে নই। শিয়ান, আমি যতবার তোমার দিকে তাকাই মনে হয় আমি যেন আয়না দেখছি। সে কান্না করে বলতে থাকে, তুমি আমার কাছে খুবই স্পেশাল, তবে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তুমি আর আমি একই রকম। আমরা মনের কথা ভালো করে বুঝিয়ে বলতে পারি না। এতগুলো বছর আমি যুদ্ধ করে বেঁচেছি, এখন আমি অনেক ক্লান্ত। এবার আমি কারো কাঁধে ভর দিয়ে বাঁচতে চাই। শিয়ান জিজ্ঞেস করে, তুমি কি ইয়ানকে এতটাই ভালোবাসো? তখনই ইয়ান বাড়িতে আসে। আসলে তাকে খবর দিয়েছে ঝাউয়ের দাদি। অন্যদিকে মার্কিউস নিজের অস্ত্র হাতে নিয়ে বসেছিল। তার স্ত্রী এসে তার সঙ্গে কথা বলতে চায়, তবে তখন সে বুঝতে পারে মার্কিউস নড়ছে না। সে তার নিঃশ্বাস চেক করলে বুঝে যায় মার্কিউস আর বেঁচে নেই। আসলে আগেই তো সে অনেক অসুস্থ ছিল, তার উপর আবার এবার জেলখানা থেকে ফেরার পর তার অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে ইয়ান শিয়ানকে তার ছবি সহ লাথি দিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। শিয়ান মনে মনে বলছিল, ঝাও, আমি দোয়া করি তোমার জীবন অনেক সুন্দর কাটুক, তোমার মনের সকল ইচ্ছা পূরণ হোক। এরপর পরদিন বিয়ের দিন ছিল। ইয়ান অনেক লোকজন সহ বিয়ে করতে আসে। ঝাও বিয়ের জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ করেই সে আয়নায় তার মাকে দেখতে পায়। সে কান্না করে তার মাকে বলতে থাকে, মা, আমি তোমার রাস্তায় হাঁটছি। আমি বুঝতে পারছি আমি হয়তো ভুল করছি, কিন্তু তারপরও আমার চেষ্টা করতে ইচ্ছে করছে। মা, ইয়ান অনেক আলাদা, আমার অনেক না বলা কথাও বুঝতে পারে। আমি কি নিয়ে ভয় পাচ্ছি, কি নিয়ে টেনশন করছি, ও সেটা বুঝে যায় আর সেটা সমাধানও করে ফেলে। তুমি দোয়া করো আমি যেন ভালো থাকি। এরপর ঝাও বাইরে আসে। দুজনে মিলে বাবা মাকে সম্মান জানায়। ঝাও উঠতে গেলে পড়ে যেতে চায়, তখন ইয়ান তাকে ধরে ফেলে। পালকিতে ওঠার সময় ইয়ান ঝাওকে কোলে করে নিয়ে পালকিতে বসায়। এরপর সে তার ঘোমটা খুলে আগে তাকে দেখে নেয়, পরে তাকে কিস করে। এরপর ইয়ান ঘোড়ায় ছিল আর ঝাও পালকিতে ছিল। পুরো বরযাত্রী সহ বাড়ির দিকে যাচ্ছিল। সব কিছু ঠিক ছিল, তবে হঠাৎ করেই দেখা যায় সামনে থেকে শিয়ান তার বাবার কফিন নিয়ে আসছে। এটা দেখে ইয়ান অনেক কষ্ট পায়। সে তাদের জন্য রাস্তা ছেড়ে দিতে চায়, তবে শিয়ান নিজের লোকেদেরকে রাস্তা ছেড়ে দিতে বলে। ইয়ান বরযাত্রী সহ সেখান থেকে চলে যাচ্ছিল, তবে সে মার্কিউসকে সম্মান জানিয়ে যায়। বাতাসে পালকির পর্দা একটু সরে গেলে শিয়ান ঝাওকে দেখতে পায়। তার মা এবং বোন দুজনেই বুঝতে পারে তার কতটা কষ্ট হচ্ছে, তবে শিয়ান এরপর সবাইকে সামনে এগিয়ে যেতে বলে। এরপর ইয়ান আর ঝাও ইয়ানদের বাড়িতে আসলে এখানে তাদের সকল নিয়ম মেনে বিয়ে হয়। একটু পর মহারাজের আদেশনামা আসে, যেখানে মহারাজ এদের দুজনকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে আর ঝাওকে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন লেডি ঘোষণা করে দিয়েছে। ঘরে ঝাও জিজ্ঞেস করে, আজ রাস্তায় একদল ফিউনারেলের লোকেরা এসেছিল, তুমি কি দেখেছো তারা কে ছিল? চিংপু বলে, আমার কাছে মনে হয়েছে এতে অমঙ্গল হতে পারে, তাই আমি তাদের চেহারা দেখিনি। ঝাও বলে, কেন যেন মনে হচ্ছে আমি শিয়ানের গলা শুনেছি। এরপর এদিকে সবাই মিলে খাবার খাচ্ছিল আর ড্রিঙ্ক করছিল। চিং একটানা ড্রিঙ্ক করে যাচ্ছিল, কারণ তার মনে তো একদমই শান্তি ছিল না। একটু পর সে উঠে চলে যায়। তার কাছে মনে হয় যে তার ঝাওয়ের সঙ্গে গিয়ে কথা বলা উচিত, তাই সে সেই দিকে যেতে শুরু করে। তখনই ইয়ান তার রাস্তা আটকে বলে, তুমি এদিকে কোথায় যাচ্ছ? সে বলে, আমি আমার ঘরের রাস্তা হারিয়ে ফেলেছি। ইয়ান বলে,
তোমার ঘরের রাস্তা এদিকে নয়, তুমি যদি মাতাল হয়ে থাকো একজন লোক নিয়ে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। এরপর ইয়ান ঘরে এসে দেখে ঝাও ঘুমিয়ে পড়েছে। সে তাকে দেখতে থাকে। একটু পর ঝাও উঠে ইয়ান যেভাবে হাত রাখছিল ঝাও ঠিক সেভাবেই হাত রাখতে থাকে। ইয়ান এরপর তাকে কোলে নিয়ে বিছানায় চলে যায়। পরে তারা একসঙ্গে রাত কাটায়। মাঝরাতে ইয়ান ঝাওকে বলে দেয় যে গতকাল রাতে শিয়ানের বাবা মারা গেছে। পরদিন সকালে এরা দুজন মার্কিউসের ফিউনারেলে আসে। ঝাও শিয়ানকে ডাক দিলে শিয়ান বলে, তোমরা তো সম্মান জানাতে এসেছো তাই না, সেটাই করো। এরা দুজন মার্কিউসকে সম্মান জানানোর পর ইয়ান ঝাওকে বাইরে গিয়ে দাঁড়াতে বলে। ইয়ান শিয়ানকে মহারাজের একটা আদেশনামা পড়ে শোনায়, যেখানে বলা হয়েছে এই জন্য মহারাজ শোক প্রকাশ করেছে এবং মহারাজ আজ থেকে এই বাড়ির টাইটেল অর্থাৎ মার্কিউসের টাইটেল নিয়ে নিচ্ছে। এরপর ইয়ান বলে, মহারাজ তোমাকে আরও একটা কথা বলেছে, আজকের পর থেকে তুমি শুয়াংফাং গার্ডের প্রধানের দায়িত্বে থাকবে, মানে রাজ সেনাদের প্রধান। ইয়ান যখন চলে যাচ্ছিল তখন শিয়ান তাকে ধন্যবাদ জানায়। এরপর তাদের বাড়ির মার্কিউসের নেম প্লেট খুলে ফেলা হয়। শিয়ান তার বিড়ালটা নিয়ে ঘরে চলে যায়। পরের সিনে ঝাও বাড়ির সবার সঙ্গে পরিচিত হয় আর বড়দেরকে চা দেয়। এরপর ছোটরা তাকে চা দিতে আসে। ইয়ানের মেজো ভাবি ছোটদের সঙ্গে ঝাওকে পরিচয় করিয়ে দিচ্ছিল। সে যখনই চিংয়ের নাম বলে চিং বলে, আমরা একজন আরেকজনকে চিনি। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। আমি সবগুলো পার্ট একসঙ্গে দিতে চেয়েছিলাম, তবে সময়ের কারণে আর লোডশেডিংয়ের কারণে দিতে পারিনি। তবে তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আর ওয়েট করতে হবে না, 2-1 দিনের ভেতরেই আমি লাস্ট পার্টটা দিয়ে দেব। এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।